তেমন একটা ধারণা নেই ম্যাম। আচ্ছা, সাইফুল একাই কেন কথা বলছেন? আর কি কেউ নেই কথা বলার জন্য? ম্যাম সম্ভবত যেহেতু বঙ্গবন্ধু স্টাডি সেহেতু বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এসব নিয়ে আসলে আমাদের জানতে হবে, বিষয়টা এরকম মনে হয়। আচ্ছা, এই আপনাদের নবম কোর্সে দশম শ্রেণীতে আমরা পড়ে আসছিলাম একটু ওই বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে। এরপরে আর ওইভাবে পড়া হয় নাই। আপনাদের কোর্সের শিরোনামটা কি জানা আছে আপনাদের? জি ম্যাম। বঙ্গবন্ধু বাংলাদেশ আচ্ছা। তাহলে নাইম যে বললেন বঙ্গবন্ধুকে নিয়েই পড়তে হবে। তাহলে বাংলাদেশ স্টাডিজ এর যে অংশ, বাংলাদেশ পরিচিতি বা বাংলাদেশ অধ্যয়ন সেটা তো আপনি পুরো বাদ দিয়ে দিলেন। বাংলাদেশ অধ্যয়ন একটা বড় ব্যাপার। আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ যে আধুনিক একটা দেশ বা আমরা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এটা হওয়ার ক্ষেত্রে আপনার বিভিন্ন পরিক্রমা আছে, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা পর্ব রয়েছে এবং সেই ঘটনা পর্ব আবার বিভিন্ন কালে বিভক্ত। প্রাচীন সময় আছে, মধ্য সময় আছে যেটা মধ্যযুগীয় শাসনামল বলা হচ্ছে, আবার আধুনিক শাসনামল যেটা বলা হচ্ছে যেটা আসলে আপনার ব্রিটিশ শাসন থেকে শুরু হয়েছে। তারপরে হচ্ছে আপনার পাকিস্তান আমল এবং পাকিস্তান আমলের দীর্ঘ আপনার শোষণ বঞ্চনা এবং স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অধ্যয়ন বলতে আসলে আপনার বুঝলেন? বাংলাদেশ ওইটা সমস্যা নাই। কিন্তু সমস্যাটা পেজে কাজ করতে গেলে এগুলো চিন্তা ভাবনা করে মোবাইল। লাউটা আসলেই নাকি ২০ মিলি? আউটার 500 টাকা এখন। আউটার একটু কমাইলে সমস্যা, এটি বাড়াইলাম। এটাও তো লোক চলে কি? এটারও কিন্তু আউটার লাগবে। তাই আচ্ছা, আউটার আমি করতে আমার পারবো। যা যেটা সবগুলা ঘরে এক সপ্তাহের ভিতরে আমাদের সব দিয়ে লঙ্ঘন। কে কথা বলছে এরকম আমি তো বুঝতে হ্যাঁ। পারছি না। আপনার কেউ একটু বলেন ওকে আনমিউট করতে। না মিউট করতে আরকি। আচ্ছা। আপনাদের সিলেবাসটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি এজন্য বুঝতে পারছি না আসলে সিলেবাসটা কোথা থেকে শুরু হইছে। সেটা প্রাচীন পিরিয়ডটা কি কিছুটা আছে? না মধ্যযুগটা কিছুটা আছে? নাকি শুধুমাত্র আধুনিক সময়সীমাটা আছে? সেটা আসলে সিলেবাসটা দেখার পরে আমি সিউর হতে পারব। সাইফুল আপনার একটা কাজ থাকবে। আপনি হচ্ছে সিলেবাসটা একটু জোগাড় করে আমাকে দিবেন। জি ম্যাম, আমি রাত্রেই পাঠিয়ে দিব আপনাকে। আচ্ছা, আপনার এই মুহূর্তে কি আপনি বলতে পারবেন সিলেবাসটা কি আছে? হ্যাঁ, তাহলে ম্যাম আমি একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখে আমাকে জানায়েন। আচ্ছা আ ঠিক আছে ম্যাম। এখানে বঙ্গবন্ধুকে এড করা আছে, বুঝছেন? বঙ্গবন্ধুকে এড করা আছে মানে বিষয়টা এটা না যে বঙ্গবন্ধুকেই আমাদের জানার মধ্য দিয়ে বাংলাদেশকে জানতে হবে। বিষয়টা এখানে এটা ফোকাস করছে যে বাংলাদেশকে জানার বিভিন্ন ধারাবাহিক ইতিহাসে বঙ্গবন্ধু চলে আসবেন। বাংলাদেশ আধুনিক আ যে পাকিস্তান পিরিয়ডটা ছিল, সেই পাকিস্তান পিরিয়ডে বিভিন্ন যদি ঘটনা আমরা দেখতে পাই, আমরা যদি ৬ দফা উত্থাপনটা দেখতে পাই মানে চাই আরকি, সেখানে বঙ্গবন্ধুর একটা ভূমিকা আছে। যদিও তিনি ৬ দফা এটা নিয়ে আসলে বিতর্ক আছে যে ৬ দফাটা আসলে কে লিখেছেন? স্বয়ং বঙ্গবন্ধু লিখেছেন নাকি অন্য কেউ লিখেছেন? সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে মনে করেন না এটা বঙ্গবন্ধু লিখেন নাই, এটা আরো তার সমসাময়িক যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্য দিয়ে এটা এসেছে এবং সেটা বঙ্গবন্ধু উপস্থাপন করেছেন। এবং পরবর্তী সময়ে যদি আমরা আগরতলা মামলাটা দেখি সেটা আসলে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা যদি বলি বা হচ্ছে আ তিনি যে আসলে সার্বভৌমত্বের জন্য বা স্বশাসনের জন্য ৬ দফাকে উত্থাপন করলেন বা অন্যরা বঙ্গবন্ধুর মধ্য দিয়ে উত্থাপন করালেন সেই কনফারেন্সটায়। সে জনপ্রিয়তাকে খর্ব করার জন্য আসলে আগরতলা ষড়যন্ত্র মামলাটা মানে দায়ের করা হয়েছিল। এরপরে একটা গণ-অভ্যুত্থান হয়েছিল। সেখানে ব্যক্তি বঙ্গবন্ধুর ভূমিকা আছে কিন্তু সবচাইতে বড় ভূমিকা যদি বলি আমরা বিভিন্ন আন্দোলনের প্রাণকেন্দ্র যেটা দেখব সেটা হচ্ছে শিক্ষার্থী। আপনাদের মতো তরুণ প্রাণ যাদেরকে আমরা দেখি আসলে ওই তরুণ প্রা অ প্রে মানে প্রাণের একটা ছিল, ভূমিকা ছিল আমাদের এই গণজোয়ারে বা গণ-অভ্যুত্থানের কথা যদি বলি সেখানে। এবং সেই গণ-অভ্যুত্থানের মুখে পড়ে বাধ্যতামূলক একটা নির্বাচনের ঘোষণা দেয়া। সে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে আসলে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছিল পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে। এবং তার একটা নিরঙ্কুশ বিজয় কিন্তু আমরা দেখতে পেয়েছি ৭০ এর নির্বাচনের ফলাফলে। সেখানে কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধু ছিলেন। আবার আ জয়লাভ করার পরে যখন আসলে সরকার গঠন করতে না পারা,
এবং ৭১ সালের যে মুক্তিযুদ্ধ, যদিও ইতিহাস আমাদেরকে যেটা বলে ব্যক্তি বঙ্গবন্ধু সেখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি। কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার আগে তিনি কিন্তু কিছুটা ভূমিকা রেখে গিয়েছিলেন বা অনেকটা বলা যায় তার ভূমিকা ছিল। তিনি মানুষকে মানসিকভাবে মোটিভেট করা যদি বলি বা মানসিক এক প্রস্তুতির কথা বলেছিলেন। মানসিকভাবে প্রস্তুত হওয়ার কথা যে সামনে যেকোনো সময় আক্রমণটা হতে পারে বা যেকোনো সময় আমাদের মুক্তির জন্য লড়াই করতে হতে পারে সেই মর্মে যেন মানুষ প্রস্তুত থাকে। যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকে। কিন্তু কথা হচ্ছে যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে যখন বঙ্গবন্ধু ক্ষমতায় আসলেন, এরপরে বঙ্গবন্ধুর কিছু ভূমিকা আমরা আসলে বিতর্কিত পেয়েছি। এটা খুব যৌক্তিক একটা কথা বা কি বলবো আরকি। ইতিহাস আমাদেরকে এটা বলে যে এই যখন যুদ্ধটা হলো, যুদ্ধের পরে যখন ক্ষমতায় আসলো এদেশের মানুষ স্বশাসনটা হাতে নিল, তখন তার ভূমিকা ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা রক্ষী বাহিনী তিনি গঠন করেছিলেন, যেটা দিয়ে আসলে যারা লীগের বিপক্ষে বা সরকারের বিপক্ষে কথা বলতো তাদেরকে তিনি দমন করার চেষ্টা করতেন। তারপরে কিছু জায়গায় তিনি স্বজনপ্রীতি করেছেন। যারা মুক্তিযুদ্ধে প্রকৃত ভূমিকা রেখেছে তাদের কথাকে বা তাদের বার্তাকে তিনি খুব বেশি গ্রহণ করেননি। আবার বাকশাল একদলীয় শাসনতন্ত্র তিনি কায়েম করতে চেয়েছেন। আমরা যদি তার কিছু নেতিবাচক ভূমিকাকে বাদ দেই, কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে আওয়ামী লীগ যা করেছে বা বিগত সরকার যা করেছে তার ঊর্ধ্বে যেয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা আমরা বলব যে ব্যক্তি বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের আগে তিনি আসলে বাংলাদেশের জন্য কিছু বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যখন শাসনটা হাতে পেয়েছেন তখন কিছু তিনি বিতর্কিত ভূমিকা রেখেছেন। কিন্তু এর বাইরে তিনি আসলে এদেশের স্বাধীনতার জন্য ভূমিকা অবশ্যই রেখেছেন। কিন্তু যেটা আসলে আমাদের জন্য খারাপ হয়েছে বিগত সরকারের আমলে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আরো যে সকল সেনানায়ক ছিলেন বা যে সকল নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে পাশ কাটিয়ে যেয়ে বা তাদেরকে খুব বেশি সামনে না রেখে শুধুমাত্র ব্যক্তি বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমানকেই বিশেষ করে জোর দেয়া হয়েছে। এই কারণে কিন্তু জনমানুষের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়েছে যে আসলে বাকিরা কই গেলেন? আমরা যদি বলি এই যে তাজউদ্দিন আহমেদের কথা যদি বলি, আমরা যদি বলি সৈয়দ নজরুল ইসলামের কথা বলব। তারপর হচ্ছে মাওলানা ভাসানীর কথা বলব, শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলব, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলব। প্রত্যেকটি মানুষ আমাদের তারা যখন জীবিত ছিলেন তাদের সময়কার যে নেতৃত্ব ছিল তখন কিন্তু তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সৈয়দ নজরুল ইসলামের কথা বলা যায়। তারপরে হচ্ছে এমএজি ওসমানীর কথা বলা যায়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে বা আমাদের বাংলাদেশের ইতিহাসে পরবর্তীতে এই যে সেনা নায়ক ছিলেন বা বীর ছিলেন, আমাদের মুক্তিবাহিনীর যিনি সর্বাধিনায়ক ছিলেন কর্নেল এমএজি ওসমানী, তার স্মৃতি কিন্তু আমরা ভুলে গেছি বলা যায়। বা তার ইতিহাস কিন্তু আমরা খুব বেশি আর পাতায় পাই না বা বিভিন্ন ধরনের নথিপত্রে কিন্তু খুব বেশি পাই না। কিন্তু মুক্তিযুদ্ধের ওই সময় তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে বা এই দেশের পক্ষ থেকে যদি বলি কাউন্টার অ্যাটাক এর কথা যদি বলি, যখন পাকিস্তানপন্থীরা আমাদের আক্রমণ করেছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, জি ma'am. ম্যাম। জি ম্যাম শোনা জি ম্যাম যায়। ক্লিয়ার। আচ্ছা, যখন পাকিস্তান পন্থীরা বা পাকিস্তানের পক্ষ থেকে আমাদের অ্যাটাক করা হয়েছিল ২৫শে মার্চের মধ্য দিয়ে, তখন কাউন্টার অ্যাটাকটা যে হয়েছিল, ওই কাউন্টার অ্যাটাক আমাদের এদেশের ম্যাঙ্গো পিপল যারা তারা কিন্তু শুরু করেছিলেন। যাদের যা কিছু ছিল তারা তাই নিয়ে অ্যাটাকটা কাউন্টার অ্যাটাকটা করেছিলেন। কিন্তু যদি বলি সংগঠিতভাবে বা ডিসিপ্লিন অনুযায়ী এই আ যুদ্ধকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছিলেন এমএজি ওসমানীর কথা বলা যায়। এবং ওই সময় যদি সরকারের নেতৃত্বের কথা বলা যায়, তাহলে তাজউদ্দিন আহমেদের কথা বলব, সৈয়দ নজরুল ইসলামের কথা বলব। তারাও কিন্তু ওই সময় মুজিবনগর সরকার বা যদি অস্থায়ী সরকার বলি, তাদের কিন্তু তা সেই সরকারের অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন এই তাজউদ্দিন আহমেদ বা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আমরা যদি তার আগেরকার পিরিয়ডটা দেখি, আমরা যদি লাহোর প্রস্তাবের বিষয়টা দেখি, আসলে মুসলিমদের জন্য আলাদা আবাসের যে একটা ঘোষণা, আমরা কিন্তু শেরে বাংলাকে দেখব। বাংলার বাঘ যিনি, ফজলুল হককে দেখব। আমরা যদি মজলুম মানুষদের কথা বলি, বাংলার মজলুম বা পূর্ব বাংলার যে মজলুম মানুষ ছিল, তাদের ক্ষেত্রে যদি ভূমিকার কথা বলি, তাহলে কিন্তু আমরা মাওলানা ভাসানীর কথা বলব। আবার উভয় পাকিস্তানের যদি আসলে বাঙালিদের নেতৃত্বের কথা বলি, তাহলে কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী নাম আসে। ম্যাম, এটা বলেন। হ্যালো।
ম্যাম আমাদের এখানে ৪ জন ফরেনার আছে ম্যাম। আচ্ছা। ওরা কি নেপালি? জি, জি ম্যাম। বাংলা কি বুঝে ওরা? জি ম্যাম, ওরা বাংলা বুঝে বুঝে। বাট অতটা ফ্লুয়েন্ট না। ফ্লুয়েন্ট না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এর আগে হচ্ছে আমি একবার এই কোর্সটা নিয়েছিলাম আপনাদের ডিপার্টমেন্টে। আ এখন তো ৪ জন আছে। তখন সম্ভবত ১২-১৪ জন ছিল। অনেক সংখ্যক ছিল ওরা। তখন আমি যেটা করতাম যে ক্লাসটা ১ম এ নিতাম। নেয়ার পরে হচ্ছে বাঙালিদেরকে আমি ক্লাস শেষে বাঙালিদেরকে ওদেরকে বের করে দিতাম। তারপরে যারা ফরেনার বা নেপালিরা যারা ছিলেন ওদেরকে আমি আলাদা করে ধরেন আমরা তো নেটিভ ইংলিশ স্পিকার না। আর ওরা যে একদম ইংলিশে ফ্লুয়েন্ট সেটা না। আমি চেষ্টা করতাম আ ভাষাগত যে জটিলতা আছে সেই জটিলতার ঊর্ধ্বে যেয়ে ওদেরকে বোঝানোর জন্য কিছুটা। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এ সেটা কিভাবে সম্ভব বলেন? আমি ফিজিক্যালি যখন ক্লাস নিতাম তখন ওরা ওই যে বলে না ম্যাম ওইটা কন্ট্রাডিকশন, সমস্যা নাই ম্যাম। ম্যাম সব টিচারই বাংলাতে লেকচার প্রদান করে। সমস্যা নাই ম্যাম ওটা। কিন্তু একটু সমস্যা হবে। কোন দিকে জানেন? কারণ এটা হিস্ট্রি তো আমাদের ম্যাম একটু হ্যাঁ, হ্যাঁ, ওইটাই প্রবলেম হবে এই কোর্সে যে এটা হচ্ছে ইতিহাস বেসড তো আ বাংলাদেশের ইতিহাস ওদের তো ধারণা নাই। ওরা যদি ওই কনসেপ্টটা তো আপনাদের আছে, ওদের নাই। তো আমি যদি মাঝখান থেকে ধরেন বলছি বা কিছুটা বলা যায় শেষের দিক থেকে বলছি, ওটা তো ওরা ধরতে পারবে না খুব বেশি। যারা ফরেনার আছেন তারা একটু কথা বলেন। কেউ কি আছেন এখন? জি ম্যাম। নাম কি আপনার? আনিশা ম্যাম। আনিশা? আমিশা ম্যাম। আমিশা? জি ম্যাম। আমিশা, আমি কথা বলছি। আপনি কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতেছি বাট ওইটা বেশি কিছু না। মানে ধরতে মানে ক্লিয়ার না বা ধরতে পারছেন না এরকম? জি ম্যাম, কিছু তেমন টাইপের কনসেপ্ট নাই। আচ্ছা। বলেন এই জটিলতা কিভাবে সমাধান করা যায়? ম্যাম এইটা কি আমরা কি এ এটার লেকচার গুলা কি আমরা কি বাংলাতে করব নাকি ইংলিশে? মানে এ আপনার লেকচার পরীক্ষাটা শিট গুলা? আপনার পরীক্ষাটা কোন জি ম্যাম, মাধ্যমে দিচ্ছেন সেটা? জি ম্যাম। সেটা সেটা আপনাদের আমার ঠিক মনে নাই। কারণ আমি তো বেশ কয়েক বছর আগে নিয়েছি। ওই সময় আসলে বাংলাতে আ নাকি ইংরেজিতে ছিল আমার ঠিক খেয়াল নাই। ম্যাম, ডিপার্টমেন্ট আপনারা নেপালি স্টুডেন্টদেরকে ইংলিশটা সিট প্রোভাইড করতেন আর বাঙালি স্টুডেন্টকে বাংলা সিট প্রোভাইড করতেন। এটা শুনছিলাম ম্যাম আগে। ধরেন আমার পরে তো অন্য কেউ ক্লাস নিছেন আপনাদের বিভাগে। এখন উনি কি করতেন আমার ঠিক ওটা জানা নাই। ঠিক আছে? তো আপনাদের ডিপার্টমেন্টে কথা বলেন যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হয় তাহলে সবাইকেই ইংলিশ রেফারেন্স আমি দিব। আর যদি আ বাংলা এবং ইংলিশ বাই চয়েস ও হয় তাহলে নেপালি যারা আছে ওদেরকে আমি ইংলিশে দিব। আর আপনারা যারা আছেন বাঙালি আপনাদেরকে বাংলায় দিব। ম্যাম একটা কাজ করা যায় মানে যেহেতু ওরা মাত্র ৪ জন আছে, তো আপনি হ্যাঁ, যেভাবে মানে বাঙালিদের জন্য ক্লাস যেভাবে নিচ্ছেন সেভাবে নিলেন। পাশাপাশি আমাদের মধ্যে যারা একটু ভালো বুঝলো তাদের কাছে যদি ওরা একটু পরে ডিসকাস করে তাহলে আমার মনে হয় যে ভালো মতো বুঝবে। কারণ আমাদের বাংলা ভাষা ওরা মোটামুটি অনেক ভালোই বোঝে এবং বলতে পারে। ওরা ভালো বুঝে বলতে পারে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে ওদের কনসেপ্টটা নাই বা কনসেপ্টটা ওদের ক্লিয়ার না। যেহেতু ওরা এই দেশের না। এখন আপনারা যদি কেউ হেল্প করতে চান তাহলে সেটা উইলিংলি হেল্প করতে পারেন। আর যদি কোনো কারণে আমার এক্সট্রা ওদেরকে সময় দিতে হয় সেটাও আমাকে বলবেন। আমি এক্সট্রা করে ওদেরকে ৪ জনকে নিয়ে যেহেতু এখন ফিজিক্যালি সম্ভব নয় সেহেতু অনলাইন প্ল্যাটফর্ম এই কথা বলব ওদের সাথে। আচ্ছা, ঠিক আছে তাহলে ওদের সাথে আপনারা যারা একটু মনে হয় যে কনসেপ্টটা ভালো আছে আপনাদের, ওদের সাথে একটু যোগাযোগ করে ওদের একটু হেল্প করেন যেহেতু আপনাদের ক্লাসমেট। আর ওরা যদি আসলে বুঝতে না পারে আমার সাথে একটু যোগাযোগ করতে বলবেন। আমিশা আছেন? জি ম্যাম। আ তাহলে করেন আমিশা, আপনি হচ্ছে আমার নাম্বারটা নিয়ে আপনাদের সিআর এর কাছে আছে।
জি ম্যাম, ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করেন যদি কোনো কারণে কোনো হেল্প দরকার হয় জি ম্যাম, বা এক্সট্রা টাইমের দরকার হয়, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে এই স্বাধীন বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে অনেকটা সময় লেগেছে, তো অনেকটা ইতিহাস, অনেকটা সংগ্রাম, অনেকটা ত্যাগ, অনেক কিছুই মানে ছিল এর সাথে জড়িত এই স্বাধীনতার পিছনে। কিন্তু বিগত সময়কালে আপনারা যখন আসলে পড়ালেখা শুরু করেছেন বা বলা যায় যে যখন আপনাদের শুরুটা হয়েছে তখন আপনারা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দেখতে পেয়েছেন। যার কারণে আপনারা অনেক বেশি এককেন্দ্রিক একটা ইতিহাস সম্পর্কে ধারণা নিয়ে আসছেন। কিন্তু ইতিহাসটা আসলে একজন মানুষকে নিয়ে বা এককেন্দ্রিক না। এখানে অনেক মানুষের ভূমিকা আছে এখানে। এই যে সাধারণ মানুষ এরা যদি অস্ত্র না ধরতো বা এরা যদি ওদের কাছে যা কিছু ছিল সেটা নিয়ে যদি কাউন্টার অ্যাটাকটা না করতো বা মাঠে না নামতো, একজন নেতা বা একজনের পক্ষে বা ৫ জনের পক্ষে এটা আসলে সফল করা সম্ভব ছিল না। কিন্তু যেটা সমস্যা হয়েছে বিগত ১৫ থেকে ১৬ বছরের আ সময়কালে শাসনামলে আমরা আসলে বাকিদের ভূমিকাকে খুব বেশি সামনে পাইনি বা সেটা খুব বেশি হাইলাইটেড হয় নাই। এখানে ঐতিহাসিকদের একটা দুর্বলতা আছে। কেউ পক্ষপাতিত্ব করেছেন, সরকারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব করেছেন। আর যারা আসলে সার্বজনীনভাবে উল্লেখ করতে চেয়েছেন বা যারা আসলে ইতিহাসের অতলের ইতিহাসটা আনতে চেয়েছেন, তারা হয়তো ক্ষমতার কারণে বা বিধিনিষেধের কারণে সেটা সামনে আনতে পারেননি। এই না পারার কারণে এবং পক্ষপাতিত্বের কারণে আমরা আসলে এককেন্দ্রিক বা একপাক্ষিক একটা ইতিহাসকে পড়ে আসছি। সেই কারণে আপনাদের ভেতরে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে ব্যক্তি বঙ্গবন্ধু বলি বা আওয়ামী লীগ শাসনামল বলি এটা নিয়ে। আওয়ামী লীগ শাসনামল নিয়ে আমি খুব বেশি কথা বলব না। কিন্তু আমার বলবার যে জায়গাটা, আমাদের ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা আসলে গুরুত্বপূর্ণ মনে করি শেরে বাংলা একে ফজলুল হক, তিনি যদিও অনেক আগে মারা গিয়েছিলেন, কিন্তু আমরা যদি শুরু দিককার কথা চিন্তা করি, তাহলে ফজলুল হক যদি গুরুত্বপূর্ণ হন, মাওলানা ভাসানী যদি গুরুত্বপূর্ণ হন, সোহরাওয়ার্দী যদি গুরুত্বপূর্ণ হন, তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলামের কথা বলছি। ইনাদের ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা অবশ্যই আমাদের স্বাধীনতার ক্ষেত্রে পাওয়া যাবে। আমরা এক সরকারকে বিদ্রূপ করতে যেয়ে বা এক সরকারকে করতে যেয়ে আরকি, সমালোচনা করতে যেয়ে একজন নেতার নেতৃত্বকে অস্বীকার করতে পারি না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এখন আপনারা বলতে পারেন তাহলে বঙ্গবন্ধুই শুধুমাত্র আমাদের কোর্সের সাথে জড়িত কেন? অন্য কেউ কেন নয়? এক্ষেত্রে আমি এতক্ষণ ধরে আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ওই যে বললাম যে আমরা একপাক্ষিক একটা ইতিহাসও জানি। যার কারণে আমরা এই নামটি আমাদের কোর্সের সাথে জড়িত পেয়েছি। কিন্তু এটা আপনার নিশ্চিত থাকেন আমরা যদি বাংলাদেশ অধ্যয়ন করি, এই নামগুলো আসবেই। আমি এতক্ষণ ধরে যে কয়জনের নাম বললাম ঘুরে ফিরে বিভিন্ন ঐতিহাসিক সময়কালে এই নামগুলো আমাদের সাথে আসবে। আমাদের পড়ার জন্য আমাদের এই নামগুলো আসবেই। তাহলে এটা আসলে বঙ্গবন্ধুকে পড়া না। এই যে ১ম একজন যিনি বললেন, খুব ক্ষোভ প্রকাশ করলেন আমার মনে হয় যে এটা যেহেতু বঙ্গবন্ধুর কোর্স, এটা বঙ্গবন্ধুকেই জানবো, তার জীবনেই জানবো। এটা আসলে ট্রু না। ট্রু যদি বলি এই কোর্সের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে বাংলাদেশকে জানা। বাংলাদেশ আসলে কিভাবে স্বাধীনতা পেল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ কিভাবে সংগঠিত হলো। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ, আমাদের দেশে অনেক বেশি সীমাবদ্ধতা আছে। আমাদের দেশে অনেক বেশি আ সমস্যা রয়েছে। অনেক কিছুই থাকতে পারে। কিন্তু তারপরে এটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। স্বাধীনতার পরে একটা সংবিধান তৈরি হয়েছে বা একটা ১ম এ হচ্ছে আ সিলেক্টেড গভর্নমেন্ট তৈরি হয়েছে। তারপরে ইলেকশন আসছে। তার আগে যেটা হইছে একটা কনস্টিটিউশন তৈরি হয়েছে। এভাবে যে যতটুকু সংগঠিত হয়েছে বা যতটুকু যুদ্ধ-বিধ্বস্ত একটা দেশ এগিয়েছে, সেই আগানোর ইতিহাস যদি বলি, সেই আগানোর ইতিহাসে আমাদের মানে এই কোর্সটা হচ্ছে জানান দিবে। সেটা হচ্ছে কিভাবে স্বাধীনতা পেয়েছে, স্বাধীনতা যুদ্ধটা কিভাবে হয়েছে এবং স্বাধীনতা পরবর্তী সময়কালে আসলে কি ঘটেছে। এই সার্বিক দিক থেকে এই কোর্সটা জানা দরকার আছে বা এই কোর্সটা হচ্ছে সার্বিক দিক নিয়ে পর্যালোচনা করবে। এখন বলেন, প্রশ্ন থাকলে করেন। কিছু জানার আছে বা আপনাদের বিরোধিতার জায়গা আছে বা হচ্ছে এই কোর্সের প্রতি আপনাদের ক্ষোভের জায়গা আছে। যেকোনো কিছু ১ম ক্লাস যেকোনো কিছু শেয়ার করতে পারেন। ম্যাম, তবে হ্যাঁ, বলেন। আমরা তো এখন 4-2 তে আছি। আমরা আপনার আর কিছুদিন পরে হয়তো ২টা সেমিস্টার পরে সবাই চাকরির প্রিপারেশন নিব বা
তো আমাদের চাকরির ক্ষেত্রে হইলেও আমাদের দেশ সম্পর্কে জানা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে বা এইখানে বঙ্গবন্ধু বাদেও টোটাল যে সিস্টেমটা কিভাবে হয়েছে বা কার কার অবদান কতটুকু আছে, এই জিনিসগুলো তো আমাদের ভাইবা বোর্ডে বা অন্য সব জায়গায় টেস্ট করা লাগবে। তো এটাই আপনি বলছি যদি আমাদের বলেন। ওভারঅল যদি সেই জিনিসটাই আমাদেরকে দিতে পারেন যে আমরা আসলে এইটা থেকে কতটুকু উপকৃত হইতে পারবো, কারণ এটা তো আমাদের লাগবে, আজকে হইলেও লাগবে। মানে এতদিন তো বঙ্গবন্ধু কেন্দ্রিক ছিল, এটার বাইরেও যে অন্য একটা সিস্টেম ছিল, এই পুরো বিষয়টা যেন আমরা যদি ক্লিয়ার করতে পারি তাহলে হয়তো আমি আমরা উপকৃত। আমি আওয়ামী লীগের শাসনামলে কোর্সটা পড়িয়েছি, কারণ আমি আমার শিক্ষকতা জীবন বেশ কিছু বছরের, ঠিক আছে। আওয়ামী লীগ শাসনামলে আমি কোর্সটা পড়িয়েছি, আওয়ামী লীগ শাসনামল এখন নিয়ে আমি এই কোর্সটা এখন পড়াচ্ছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আগেও যেটা মনে হয়েছে, এখনো যেটা মনে হয়েছে, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা হিউম্যানিটিসে আছেন বা সোশ্যাল সায়েন্সে আছেন, এটা আসলে ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনি একজন শিক্ষার্থী এবং আপনি একজন চাকরি প্রত্যাশী নাগরিক। ঠিক আছে? আপনার জন্য দেশকে জানা ২ ক্ষেত্রে দরকার। আপনার শিক্ষার্থীর জ্ঞানের জন্য, শিক্ষার্থী হিসেবে আপনার যদি আপনার নলেজ ডেভেলপমেন্ট বলেন, সেক্ষেত্রে আপনার দেশকে জানা জরুরি। আপনি যদি চাকরির ক্ষেত্রে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে উপকার পাবেন। সুতরাং আমরা এক বঙ্গবন্ধুকে দিয়েই যে কোর্সটা শেষ করব, বিষয়টা এটা না। আমরা এই বাংলাদেশ সম্পর্কে জানবো। কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে যে একটা কোর্স আমরা বাংলাদেশকে আসলে কতটুকু জানতে পারবো। আপনি যদি বলেন যে আমাকে প্রাচীন আমলের ইতিহাসটা বলবেন, মধ্যযুগ বলবেন, ব্রিটিশ পিরিয়ড বলবেন, পাকিস্তান পিরিয়ড বলবেন, স্বাধীনতাও বলবেন, তাহলে আসলে সম্ভব না। শুধুমাত্র আমরা যদি পাকিস্তান পিরিয়ডটা বিবেচনা করি, ৪৭ সাল থেকে যখন পাকিস্তান স্বাধীন হলো, ভারত এবং পাকিস্তান হয়ে গেল, তখন থেকেও যদি আমরা পড়ি, তাহলে কিন্তু কনস্টিটিউশন পর্যন্ত আমাদের হিউজ পড়ালেখার জগৎ আছে। তাহলে একটা কোর্সে আপনার সবটা সম্ভব হবে না। কিন্তু ওভারঅল আপনি বাংলাদেশটা কিভাবে হলো সেই বিষয়ক নলেজটা গ্যাদার করতে পারবেন। বলেন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। যদি এই কোর্সের ব্যাপারে কোনো বিরোধিতা থাকে সেটাও বলতে পারেন। এটা নিয়ে ম্যাম, আলোচনা করতেও পারি। বলেন। বিরোধিতা নাই, তবে ম্যাম আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আর বঙ্গবন্ধুকে নিয়ে যে পরিমাণ চর্চা বা অপচর্চা হয়েছে, যে বঙ্গবন্ধুর নাম ভাঙায় মোটামুটি আওয়ামী লীগ চলছে, এমন একটা অবস্থা আমরা দেখছি ম্যাম। যে কারণে বর্তমানে বঙ্গবন্ধুর নাম এক প্রকারে সব জায়গা থেকে মুছে ফেলাই হচ্ছে, এমনই দেখা যাচ্ছে। আমাদের ভার্সিটির নামটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে ম্যাম আমাদের এই কোর্সের নাম যেহেতু বঙ্গবন্ধু স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ, তো এই নামের জন্য কি ম্যাম আমাদের কোনোভাবে সাফারার হইতে হবে কিনা? ম্যাম, বঙ্গবন্ধু সম্পর্কে আমরা জানতে আগ্রহী এবং উনি অবশ্যই একজন মহান নেতা ছিলেন, কিন্তু ম্যাম আসলে নামটা নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস হইতে পারে কিনা, বা এটা কারেকশন করার কোনো এটা উপায় আছে কিনা? আমি আপনাকে বলি, যদি প্রবলেম হয় তাহলে প্রবলেম নয় সবচাইতে বেশি আমাদের হওয়ার কথা। আচ্ছা, আমাকে ১ টা মিনিট সময় দেন। আচ্ছা, যেটা বললেন যে এই নামটা নিয়ে আপনাদের আসলে সাফারার হতে হবে কিনা? যদি সাফারার হতেই হয় তাহলে সবচাইতে বেশি সাফার করতে হবে মানে আমাদেরকে। যেহেতু আমরা এই একদম ডিরেক্ট হচ্ছে ইনস্টিটিউটের শিক্ষক। ঠিক আছে? কিন্তু আমি যতদূর জানি যে এই নামটা নিয়ে আসলে ওইভাবে সাফারার হওয়ার মতো কিছু নাই। তবে আপনি যেটা দাবি বললেন বা আপনার প্রস্তাব দিলেন যে এটা নাম চেঞ্জ করা যায় কিনা? এটা আমি আসলে শিক্ষক হিসেবে এটা আমার পক্ষে সম্ভব না। তবে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছে, হয়তো নাম পরিবর্তন হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের নামটাই পরিবর্তন হয়ে গেছে, ইনস্টিটিউটের নামও পরিবর্তন হবে। বাংলাদেশ স্টাডিজ হবে। বাংলাদেশ অধ্যয়ন যেটা বলছি। আবার কোর্সের নামও ধীরে, ধীরে সেটা পরিবর্তন হয়ে যাবে। তবে আপনি যেটা বললেন যে একটা দীর্ঘ সময় পর্যন্ত বঙ্গবন্ধুর নামটার চর্চা এবং অপচর্চা এত বেশি পরিমাণ হয়েছে যে এখন সব জায়গা থেকে নামটা মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এখন বিষয়টা হচ্ছে চর্চা বা অপচর্চার কথা যেটা বললেন, সেটা কিন্তু স্বয়ং বঙ্গবন্ধু করেননি। ঠিক আছে? এটা আসলে আ তার তো এখানে খুব বেশি দোষ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তার বিতর্কিত ভূমিকা নিয়ে আমরা সেটা কথা বলতেই পারি যে তিনি আসলে কোন জায়গায় বিতর্ক তৈরি করে গিয়েছিলেন। সেটা আমরা কথা বলতে পারি। কিন্তু এই আওয়ামী লীগ শাসনামলে যেটা হয়েছে তাকে নিয়ে সেটা আসলে অনেক বেশি অপচর্চা হয়েছে। তার ভুক্তভোগী হতে হচ্ছে এখন আওয়ামী লীগ সরকারকেও ভুক্তভোগী হতে হচ্ছে এবং আ বঙ্গবন্ধু এই নামটাও তার ভুক্তভোগী আরকি। তিনি তো বেঁচে না বেঁচে নেই আসলে। আছে হচ্ছে তার নামটা। তার নামটাকেও মানে ইয়া করতে হতে হচ্ছে আরকি। বিভিন্ন জায়গায় হেয় হতে হচ্ছে। কিন্তু আপনাদের ওই শঙ্কায় থাকার মনে হয় কোনো দরকার নেই যে আপনার এই নামটা নিয়ে ভুক্তভোগী হবেন বা এই নামটা নিয়ে আপনাদের ভুগতে হবে। জি ম্যাম। আচ্ছা সাইফুল আপনি কি আমাকে সিলেবাসটা দিচ্ছেন? আমি WhatsApp এ দিছি। আচ্ছা দেখছি দাঁড়ান। একটু দেখেন। ম্যাম, জি বলেন। ম্যাম আমরা তো নেপালি, এই সিটটা কি বাংলায় আসবে কি নেপালিতে আসবে? এটা বাংলায়ও যাবে না, নেপালিতেও যাবে না, এটা ইংরেজিতে যাবে। ও, ইংরেজিতে ইংরেজিতে পড়তে পারবেন আশা করি। ইংরেজি লেখা হবে না ম্যাম? কিভাবে লিখবো? ইংরেজিতে লিখবো না? হ্যাঁ, ইংরেজিতে লিখবেন। জি ম্যাম। ইংরেজিতে প্রবলেম? না ম্যাম, বাংলাটা আচ্ছা। আমি পারি না বাংলা ম্যাম। তো আপনি হ্যাঁ, ১ম কথা হচ্ছে বাংলাতে আপনি পারবেন না। ২য় কথা হচ্ছে নেপালিতে আমরা আমরা দিতে পারব না। কারণ আমাদের কাছে নেপালি কোনো রেফারেন্স নাই। জি সো ম্যাম। আপনার সাথে আমাদের বা আপনাদের সাথে আমাদের কনট্যাক্ট এর উপায় হচ্ছে আপনার ইংলিশ। জি ম্যাম। আপনি ইংলিশে বা আপনারা যারা আছেন আপনারা ইংরেজিতে বই পাবেন, রেফারেন্স পাবেন। জি ম্যাম। ওখান থেকে পড়াশোনা করবো ম্যাম। জি। আচ্ছা ম্যাম। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আ একটা বড় পার্ট রাখা হয়েছে বঙ্গবন্ধুর লিডারশিপ এবং হচ্ছে তার যে আ ইডিওলজি এবং ফিলোসফি যে জায়গাটা এটা। এর বাইরে যদি আমরা দেখি সেটা মোটামুটিভাবে শুরু হয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দিয়ে। তারপরে হচ্ছে এরপরে আপনার আ মাঝখানে জায়গাটা ফাঁকা আছে আরকি। মাঝখানে জায়গা বলতে বোঝাচ্ছি কারণ আপনার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এর পরে আবার ইউনাইটেড ফ্রন্ট ইলেকশন হয়েছে যেটাকে বলা হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছে। তারপর বাংলাদেশ পাকিস্তানের ১ম সংবিধান প্রণয়ন করা হয়েছে 1956 এ। যেখানে আসলে পূর্ব পাকিস্তানের জনগণের একটা বড় ধরনের বিরোধিতা ছিল। কেননা এখানে পশ্চিম পাকিস্তানের স্বার্থকে দেখা হয়েছে বেশি করে। তারপরে আপনার ৬৬ সালের দিকে ৬ দফাকে উত্থাপন করা হলো। তারপরে ৬৮ সালে আগরতলা কনস্পাইরাসি কেসটা আসলে করা হলো। এরপরে হচ্ছে আপনার মাস আফসারস যেটা আসলে 1969 যেটা এবং এর মধ্য দিয়ে 17 যে ইলেকশনটা আসছিল সেটা। তারপরে হচ্ছে আপনার নন কোঅপারেশন মুভমেন্টটা হয়। তারপরে হচ্ছে আপনার মার্চের যে অপারেশন সার্চলাইটটা হয়। তারপর হচ্ছে এমার্জেন্স অফ বাংলাদেশ। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার সিলেবাসটা আমার কাছে খুব বেশি গোছানো মনে হচ্ছে না। ঠিক আছে? তার মানে আমরা এই সিলেবাসটাই যে হুবহু ফলো করব সেটা কিন্তু না। আমরা কিছু জায়গায় সিলেবাসটা ফলো করব, কিছু জায়গায় এই কোর্সটা যাতে এনরিচ হতে পারে বা এই কোর্সটা যাতে আরেকটু সমৃদ্ধ হতে পারে সেটা খেয়াল করব। বুঝতে পারছেন? আপনাদের আজকে আমি বলে দেই আপনাদের রেফারেন্স এ যেটা আছে মানে বুক রিকমেন্ডেশন এ যেটা আছে এই কোর্সের জন্য ১ম একটা বই আছে। মিল্টন কুমার দেব অ্যান্ড এমডি আব্দুস সামাদ। 1905 থেকে 2005 পর্যন্ত হিস্ট্রি অফ বাংলাদেশ। এই বইটা আপনাদের এই কোর্সের জন্য লাগবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আপাতত আপাতত এই বইটা দেখেন আরো ২-১ টা বই আমি দিব। সে বইয়ের কথা আমি পরে বলে দিব।
আমি চাচ্ছি এই বইটা আসলে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করা আছে। মানে বই বলছি, সিলেবাসে হচ্ছে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করা হয়েছে। মানে পাকিস্তান পিরিয়ড শুরু বলতে আপনার ৪৭ এর যে পার্টিশনটা হয়েছে, ভারত ভাগ হয়েছিল কত সালে জানেন আপনারা? ম্যাম 47-এ ম্যাম, 1947 1947 ম্যাম। হ্যাঁ 1947 এ ভারত ভাগ হলো, মানে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে স্বাধীন ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র জন্ম হয়েছিল। কিন্তু হুট করে ভাগ হওয়াটা আসলে যদি আমি শুরু করি তাহলে একটু লাগবে। যার কারণে এর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা পড়ি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রথমে পড়া দরকার যে আসলে কেন ভাগ হতে হলো ভারতকে। এই যে পৃথিবীর ইতিহাসে বলা যায় অন্যতম দীর্ঘ একটা সীমানা ভাগ হয়েছিল ভারত ভাগের মধ্য দিয়ে। এটাই হয়তো সর্বোচ্চ সীমানা ভাগ হওয়া, বা বলা যায় সর্বোচ্চ যে কয়টা সীমানা ভাগ হয়েছে পৃথিবীর ইতিহাসে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত ভাগটা। এখন কথা হচ্ছে যে কেন এত বড় একটা সীমানাকে ভাগ হতে হলো? ভাগ হয়ে দুটি কেন স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো? সেখানে আসলে কি হয়েছিল? তা এটার যদি আসলে ব্যাকগ্রাউন্ডটা আমরা জানতে চাই তাহলে আমাদের যেতে হবে বেঙ্গল পার্টিশন, সেটা মানে যেটা হচ্ছে বঙ্গভঙ্গ। একটা হচ্ছে ১৯০৫ সালে বাংলা ভাগ হয়েছিল এবং তারই ধারাবাহিকতা পরবর্তীতে ভারত ভাগ হয়েছিল ১৯৪৭ সালে। ব্যাটেল অফ পলাশী আপনাদের জানা আছে? পলাশী প্রান্তর বা পলাশী যুদ্ধ? জি ম্যাম। আচ্ছা। জি ম্যাম। যদি যদি ৪৭ বা ভারত শি- ভাগের মধ্য দিয়ে পাকিস্তান শাসনামল সিরাজউদ্দৌলার শুরু যে হয়, যুদ্ধটা ম্যাম, লাস্ট ওয়ার। হ্যাঁ, যদি আসলে আপনার ভারত ভাগের মধ্য দিয়ে এই অঞ্চলে পাকিস্তান এরা সেটা শুরু হয়, তাহলে এই অঞ্চলে ব্রিটিশ এরাটা শুরু হয়েছিল ব্যাটেল অফ পলাশির মধ্য দিয়ে বা পলাশী যুদ্ধের মধ্য দিয়ে। আমরা পলাশী থেকে শুরু করব। যদি পলাশী থেকে শুরু করি তাহলে সুবিধা যেটা হবে, প্রথমে বুঝতে পারবো ব্রিটিশরা কিভাবে এসেছিল এই অঞ্চলে। ব্রিটিশরা আসার পরে তাদের শোষণকে কিভাবে অঞ্চলের মানুষ প্রতিহত করার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে আমরা যেটা পরবর্তীতে জানতে পারবো সেটা হচ্ছে কিভাবে এই ব্রিটিশরা তাদের রাজনীতির উপায় হিসেবে বঙ্গভঙ্গ করেছে, এবং তার একটা পরিণতি হিসেবে পরবর্তীতে আমরা যাব হচ্ছে আপনার ভারত ভাগে। তাহলে আমরা কোর্সটা শুরু করতে যাচ্ছি হচ্ছে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে। পলাশী যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে এটা জানা আছে আপনাদের? ম্যাম সিরাজউদ্দৌলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ম্যাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে ব্রিটিশদের সাথে ছিল না। এটা আসলে সরাসরি ম্যাম বললে ব্রিটিশরা ব্রিটিশ বলবো তখন বা তো ইংরেজদের সরাসরি বলবো। ভাবে ইস্ট ইন্ডিয়ার সাপোর্টে ছিল না তো ম্যাম। মূলত ইস্ট ইন্ডিয়ার ফোর্স তো ছিল ম্যাম। শুনুন, এই অঞ্চল পলাশী যুদ্ধের আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি বলেন তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালিত হইতো তো আপনার ব্রিটিশদের মধ্য দিয়ে বা ইংরেজদের মধ্য দিয়ে। সরাসরি ওই ইংরেজদের সাথেই তো যুদ্ধ হয়েছিল, তাই না? এখন হ্যাঁ, ইস্ট ইন্ডিয়ার ফোর্স এখানে হ্যাঁ কাজ ম্যাম, করেছিল। ইস্ট ব্রিটিশদের সাথে, বাট ব্রিটিশ গভর্নমেন্ট তো ম্যাম ওইভাবে ছিল না, এর জন্য যুক্ত আমি ছিল না বললাম। এখানে। হ্যাঁ, ব্রিটিশ গভর্নমেন্ট এখানে খুব বেশি যুক্ত ছিল না, কিন্তু মদত তো অবশ্যই ছিল। তা অবশ্যই ম্যাম, তা ডেফিনেটলি ম্যাম। মদত পুষ্ট না হলে, যদি ব্রিটিশ গভর্নমেন্টের মদত পুষ্ট না হতো তাহলে কিন্তু এই এতখানি শক্তি বা পাওয়ার কিন্তু তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ তাদের তখন খুব বেশি লোকবল ছিল না, খুব বেশি যোদ্ধা ছিল না। ওই আপনার ওই পেছনকার একটা ছিল আপনার, ওটাকে কি বলবো, পাওয়ারটা যদি খাদিম বলি বা মাসে কলকাঠি ম্যাম। আচ্ছা, যাই বলেন না কেন। আচ্ছা, সিরাজউদ্দৌলা কে ছিলেন? শেষ স্বাধীন বাংলার শেষ নবাব বাংলার নবাব। শুধু বাংলার নবাব? ফাইনাল নবাব ম্যাম। বাংলার নবাব শুধু? আলীবর্দী খাঁর হচ্ছে নাতি, যে ওনার নানা ছিল নবাব, ওইখান থেকে ম্যাম হচ্ছে উনি হেরিটেজে পেয়েছিল এরকম। বিষয়টা হচ্ছে আমরা যে অঞ্চলে এখন বসবাস করছি, যেটাকে বাংলাদেশ বলা হচ্ছে, বাংলাদেশের যে সীমানা, এই সীমানায় প্রাচীন আমল যদি দেখি তাহলে প্রাচীন আমলে বিভিন্ন শাসনামল শেষ করে
মধ্যযুগীয় ইসলামিক শাসনামল শুরু হয়েছিল। ধারণা করা হয় যে সকল ডকুমেন্টস আছে আমাদের বিভিন্ন জায়গায়, ওই ডকুমেন্টস এই প্রমাণ দেয় যে এই অঞ্চলের প্রথম বৌদ্ধ শাসনামল ছিল। বৌদ্ধ শাসনামল এর পরে এই অঞ্চলে হিন্দু শাসনামল শুরু হয়েছিল এবং সবচাইতে বড় হিন্দু শাসনামল যদি বলি তাহলে সেটা ছিল পাল শাসনামল। প্রায় 400 বছরের শাসনামল ছিল পালদের। তারা ছিল হিন্দু। এবং বৌদ্ধ এবং হিন্দু শাসনামলের পরে এ অঞ্চলে মুসলমানদের শাসনামলটা শুরু হয়েছিল। মূলত ভারতবর্ষে মুসলমান শাসনামল শুরু হয়েছিল, আমরা যেটা অনেকেই জানি না, সেটা হচ্ছে 1203 সালে। আমরা যেটা জানি সেটা হচ্ছে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয়ের মধ্য দিয়ে এ অঞ্চলে মুসলমান শাসনামল শুরু করেছিলেন। আসলে বখতিয়ার খলজি তিনি শুরু করেছিলেন বাংলায় মুসলমান শাসনামল বা নদিয়া যে অঞ্চলটা ছিল সে অঞ্চলে। কিন্তু আমরা যদি ওভারঅল ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষে আসলে মুসলমান শাসনামল কে শুরু করেছিলেন জানা আছে আপনাদের? জানেন কেউ? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি তিনি 1203 সালে মুসলমান শাসনামল শুরু করেছিলেন ভারতবর্ষে। এবং ঠিক 1 বছর পরে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি আসলে নদিয়া বিজয় করলেন এবং লক্ষণ সেন বলা যায় কোনো যুদ্ধ ছাড়াই বিনা যুদ্ধে তিনি পলায়ন করলেন এবং বিনা বাধায় এ অঞ্চল মুসলমান শাসনামল তিনি শুরু করলেন। তবে খলজি তিনি যদিও বিজয় করেছিলেন নদিয়া, তিনি কিন্তু সার্বভৌমত্ব যেটাকে বলা হয় সেটার ঘোষণা করেননি। তিনি মোহাম্মদ ঘুরির আনুগত্য প্রকাশ করেছিলেন। যার কারণে এই বাংলায় কিন্তু তিনি স্বাধীনভাবে বলা যায় যে মোহাম্মদ ঘুরির আনুগত্যে তিনি এই অঞ্চল শাসন করতেন। এভাবে এই অঞ্চলে নতুন একটা এরা শুরু হয়েছিল যেটাকে বলা হচ্ছে মধ্যযুগ বা মুসলমান যুগ। এই মুসলমান যুগটা আবার কতগুলো কাল পর্বে বিভক্ত ছিল। প্রথমে এই অঞ্চলে তুর্কিরা শাসন করত। এই যে যদি আমি বলি মোহাম্মদ ঘুরি বা এই যে যদি আমি বলি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি কোথাকার নাগরিক ছিলেন? তারা দুইজনে যদি বলি তারা ছিলেন তুর্কির নাগরিক। আধুনিক যে তুর্কি আমরা দেখা যায় বা তুরস্ক যেটা বলা যায়, এ অঞ্চলের নাগরিক ছিলেন তারা। তারা আসলে এই অঞ্চল জয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের শাসনামল শুরু করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন আফগান মুসলমান তারা ভারতবর্ষে শাসন করেছিলেন। যার কারণে ১ম এ তুর্কি এই অঞ্চলে শাসন করলে পরবর্তী আফগান মুসলমানরা এই অঞ্চল শাসন করেন। এখন এই অঞ্চল বলতে পুরো মোটামুটিভাবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলকে বোঝানো হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে বর্তমানে আধুনিক বাংলাদেশকে বোঝানো হচ্ছে। এবং বলা যায় যে আফগান এরপরে হচ্ছে মুঘল শাসনামল শুরু হয়েছিল এই অঞ্চলে। এবং বলা যায় যে আপনার মুসলমান শাসনামলের মধ্যে খুবই শক্তিশালী যে শাসনামলটা ছিল সেটা হচ্ছে মুঘল শাসনামল। এবং বলা যায় সর্বাপেক্ষা শক্তিশালী শাসনামল ছিলই হচ্ছে আপনার মুঘল শাসনামল। মুঘল শাসনামল যখন শেষের দিকে তখন এই অঞ্চলে একটা নবাবী শাসনামল শুরু হয়েছিল। এবং এই যে নবাবী শাসনামল, এই মুসলমান শাসকদের শেষ নবাব ছিলেন হচ্ছে নবাব আলীবর্দী খানের দৌহিত্র সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা যখন শাসন করেন তার অনেক আগের থেকে বলা যায় যে প্রায় অষ্টম শতাব্দী থেকে, সপ্তম থেকে অষ্টম শতাব্দী থেকে ইংরেজরা এ অঞ্চলে আসতে শুরু করে। তখন কিন্তু এই অঞ্চলে মুসলমান শাসনামল শুরু হয়নি। তখন এই অঞ্চলে হিন্দু শাসনামল ছিল। তারা এই অঞ্চলে কেন, ইংরেজরা এই অঞ্চলে কেন আসতেন জানা আছে আপনাদের? বাণিজ্য বাণিজ্যের করার জন্য। হ্যাঁ, মূলত বাণিজ্যের জন্য। আরেকটা উদ্দেশ্য ছিল সেটা তো ধর্ম প্রচার। বিভিন্ন পরিব্রাজক যারা আসলে ধর্ম প্রচার করতেন তারা এই অঞ্চলে আসতেন এবং বিশেষত এই অঞ্চলে বাণিজ্যের জন্য বিভিন্ন ইংরেজরা আসতেন। বাণিজ্যিক জাহাজ নিয়ে তারা আসতেন। কেন আসতেন? কেননা এই অঞ্চলের মাটি খুব উর্বর ছিল। এই অঞ্চলে প্রচুর শস্য জন্মাতো। যে শস্যগুলো ইংরেজি বিভিন্ন দেশগুলোতে যেহেতু তাদের প্রকৃতি খুব বেশি অনুকূল না, তারা এই অঞ্চল থেকে যদিও তাদের শক্ত কাঠ ছিল, তারা এই অঞ্চলে কাঠ নিয়ে আসতো বিক্রির জন্য এবং তার বিনিময়ে এই অঞ্চল থেকে তারা চাল, ডাল, তুলা বা বিভিন্ন দামি শস্য যেগুলো সেই শস্যগুলো তারা নিয়ে যেত। এভাবে ১ম দিকে যাওয়া আসার মধ্য দিয়ে তারা বাণিজ্য পরিচালনা করছে।
সেটা দেখা যায় খুব বেশি লাভজনক না। ধীরে, ধীরে তারা যেটা করে এই অঞ্চলে মানুষ বসবাস করাতে শুরু করে। কিছু মানুষ আসতো, এখানে বসতি শুরু করে এবং যারা নাবিক, যারা আসলে বাণিজ্য করত, ব্যবসায়ী ছিল, তারা ওই অঞ্চলে এসে ওরা গুছিয়ে রাখতো ফসলগুলো বিভিন্ন জায়গা থেকে ফসল সংরক্ষণ করত। তারা হচ্ছে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে যেটা হতো যে ৭ম বা মানে মতান্তরে মানে ৭ম কেউ বলছে ৭ম মতান্তরে কেউ বলছে ৮ম শতক থেকে ইংরেজরা এই অঞ্চলে আসতে শুরু করে যখন এই অঞ্চলে হিন্দু শাসনামল ছিল। তারা ১ম এ এসেছিল বাণিজ্যের প্রয়োজনে আসতে ধীরে, ধীরে তারা বসবাস শুরু করে এবং বসবাস শুরু করে তারা যেটা করেছিল তারা চাচ্ছিল তারা যেহেতু প্রচুর বাণিজ্য এই অঞ্চলে করছে, তারা বিনা শুল্কে বাণিজ্য করতে চাইতো। মানে তারা বাণিজ্য করবে। এই যে আমরা বিদেশীদের সাথে যখন বাণিজ্য করি তখন কিন্তু আমাদের সরকারকে একটা ভ্যাট ট্যাক্স এর একটা ব্যাপার থাকে। একটা কর বা একটা দিতে হয়। ট্যাক্স এর টাকা দিতে হয় বা ভ্যাট এর টাকা দিতে হয়। সেগুলো দিয়ে আমাদের কিন্তু ফসল বলছি পণ্য আনতে হয়। তারা চেয়েছিল এই যে শুল্ক বা কর পণ্যের বিনিময়ে যেটা দেয়া হচ্ছে বিনা শুল্কে তারা এই অঞ্চলে শাসন বাণিজ্য করতে চাইতো। যেটা এই অঞ্চলে বিভিন্ন শাসক মেনে নেয়নি। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দুর্বল শাসককে তারা কনভিন্স করেছে। তারা সেভাবে বিনা শুল্কে কিছু সময় তারা বাণিজ্য করতে পারছে। ধীরে, ধীরে এই অঞ্চলে মুসলমান শাসনামল শুরু হয়। মুসলমান শাসনামল যখন শুরু হয়, তখনও কিন্তু এই ইংরেজরা এই অঞ্চলে ছিল। এখন কথা হচ্ছে যে তারা বাণিজ্য করতে তারা আস্তে, আস্তে একটা কোম্পানি তৈরি করেছিল যেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার একটা শাখা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ছিল, সেই কোম্পানির একটা শাখা তারা এই অঞ্চলে নিয়ে আসে। ভারতবর্ষে তারা নিয়ে আসে এবং আগে তারা ব্যক্তিগতভাবে বাণিজ্য করত। ধীরে, ধীরে তারা যখন একটা শাখা এই অঞ্চলে নিয়ে আসে, সেই শাখার মধ্য দিয়ে বা ওই কোম্পানির মধ্য দিয়ে তারা তাদের বাণিজ্যটা পরিচালনা করত। এবং মুঘল শাসনামলের শেষের দিকে এসে যখন মুঘল শাসনামলটা খুব দুর্বল হয়ে যায়, তখন তারা বিনা শুল্কে এই যে বাণিজ্য সেটার জন্য করে আরকি। একটা চুক্তি করেছিল। আ মুঘল একজন সম্রাট ছিলেন বা শাসক ছিলেন হচ্ছে ফররুখ শিয়ার। তিনি খুব দুর্বল প্রকৃতির একজন শাসক ছিলেন। তার কাছ থেকে একটা চুক্তিপত্র তারা স্বাক্ষর করেছিলেন। যেটাকে বলা হচ্ছে দস্তক। ওই দস্তকের উদ্দেশ্য হচ্ছে বছর শেষে একটা নির্দিষ্ট টাকা তারা আ আ মুঘল সম্রাটকে দিবে। কিন্তু তার বিনিময়ে সারা বছর তাদের বিনা শুল্কে বাণিজ্য করতে দিতে হবে। শুধুমাত্র নামে মাত্র সারা বছর শেষে একটা শুল্ক তারা পরিশোধ করে সারা বছর তারা বিনা শুল্কে বাণিজ্য করত। এভাবে মুঘল শাসনামলটা শেষ হয়ে যায়। নবাবী শাসনামলটা ধীরে, ধীরে খুব শক্তিশালী হয়। নবাব আলীবর্দী খাঁ যখন ছিলেন শাসনে, তিনি আসলে চাইতেন না। এভাবে তারা বিনা শাসনে কেননা এ অঞ্চলের মানুষ তাতে ক্ষতির সম্মুখীন হয়। এ অঞ্চলের মানুষের প্রাপ্য যেটা, সেটা তারা পাচ্ছে না। এভাবে দেখা যায় যে আলীবর্দী খান আমলে তারা এটা চেষ্টা করলেও আলীবর্দী খান খুব শক্ত হাতে সেটা দমন করতে পেরেছিলেন। কিন্তু তিনি যখন মারা গিয়েছিলেন, তখন কিছু সময় যেহেতু সিরাজউদ্দৌলা খুব অল্প বয়সী ছিলেন, তার পক্ষে ১ম দিকে এটা প্রতিরোধ তৈরি করা সম্ভব হয়নি। তারা আবার সেই বিনা শুল্কে দস্তকের মধ্য দিয়ে ব্যবসাটা করতে থাকে বা বাণিজ্যটা করতে থাকে। ধীরে, ধীরে সিরাজউদ্দৌলা যখন সিংহাসন আরোহণ করেন বা তিনি বয়স হতে থাকে, তার সাথে আবার তাদের একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। এবং এই দ্বন্দ্বের ফলাফল হিসেবে আমরা পলাশীর যুদ্ধটা দেখতে পাই। তবে এখানে আসলে দ্বন্দ্বের ক্ষেত্রে নবাব সিরাজের কিছু অপরিণামদর্শী সিদ্ধান্তও ছিল। সেটাও ঐতিহাসিকরা বলেন যে সিরাজউদ্দৌলা যেহেতু অল্প বয়সী ছিলেন, তার কিছু সিদ্ধান্তে ভুল ছিল বা অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল। তিনি আসলে খুব বেশি ভবিষ্যৎকে পরিকল্পনা করে সিদ্ধান্তগুলো নেননি। এবার পলাশীর যুদ্ধ হয় এবং আ দেখা যায় যে তার এই সিদ্ধান্তের কারণে একদিকে, অন্যদিকে হচ্ছে কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে এই যুদ্ধে তাকে পরাজিত হতে হয় এবং তাকে আসলে হত্যা করা হয়। এই যুদ্ধটা যখন শেষ হয় তখন বলা যায় যে এ অঞ্চলে যে স্বশাসনটা ছিল, এ অঞ্চলের মানুষ দ্বারা এ অঞ্চলের মানুষকে শাসন করা, সেই স্বশাসনটা শেষ হয়ে যায়। এবং
এরপরে যেটা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সরাসরি শাসন করতে শুরু করে। যদিও 64 সালের দিকে এসে আরেকটা যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ। পলাশী যুদ্ধ যখন শেষ হয় তখন নামে মাত্র নবাব হিসেবে রাখা হয়েছিল আহ মীর জাফরকে। মীর জাফর যখন আসলে ব্যর্থ হন বা তাকে দিয়ে সম্ভব হয় না, তখন তার জামাতা মীর কাসিমকে আসলে সিংহাসনে রাখা হয়। এটা আসলে নামে মাত্র সিংহাসনে রাখা বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে শাসনটা করতে হচ্ছে ইংরেজরাই। কিন্তু মীর জাফরের মতো আসলে মীর কাসিম এতটা ছিল না আর কি, অনুগত ছিল না তাদের, যার কারণে মীর কাসিমের সাথেও তাদের একটা যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ। এবং এরপর থেকে পরিপূর্ণভাবে শাসন এবং দেওয়ানি দুইটাই, একটা হচ্ছে অর্থ বিষয়ক ব্যবস্থাপনা আর একটা হচ্ছে আপনার শাসন বিষয়ক ব্যবস্থাপনা। একটা হচ্ছে দিওয়ানি আর একটা হচ্ছে প্রশাসন বা শাসক। এই দুইটাই তারা গ্রহণ করে। সেটা ছিল 1765 সালে। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। আচ্ছা যাই হোক, এরপরে দীর্ঘ 100 বছর বলা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি শাসন করেছে। তখন কিন্তু সরকারিভাবে শাসন করা হতো না, বা ব্রিটিশরা প্রত্যক্ষভাবে শাসনটা কায়েম করেনি, তারা কোম্পানির মধ্য দিয়ে শাসন করাতো। কিন্তু 1857 সালে যখন একটা বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহের পর থেকে ইংরেজরা সরাসরি শাসনটা তাদের হাতে নিয়েছিল। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। আমি ওভারঅল একটা মানে প্রাচীন আমল থেকে আপনার আধুনিক সময়কাল পর্যন্ত ওভারঅল একটা লেকচার আজকে দিয়ে যাব, স্পেসিফিক কোনো বিষয়ে না। তারা সিপাহী বিদ্রোহের পরে তারা সরাসরি শাসন করে ইংরেজরা। কিন্তু দেখা গেছে যে এই ভারতীয় উপমহাদেশের মানুষ তাদের শোষণ সম্পর্কে কি সোচ্চার ছিল না বা বুঝতে পারেনি? ছিল। ব্রিটিশ পিরিয়ড যে 190 বছরের যে একটা শাসনামল ছিল, এই 190 বছরের মধ্যে প্রচুর পরিমাণে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল। যদি বলি সিপাহী বিদ্রোহের কথা বলবো, যদি বলি আসলে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা বলবো, তিতুমিরের বাঁশের কেল্লা আন্দোলনের কথা বলবো, তারপরে হচ্ছে অসহযোগ আন্দোলনের কথা বলবো, ভারত ছাড় আন্দোলনের কথা বলবো, তারপরে আর স্বদেশী আন্দোলনের কথা বলবো। বিভিন্ন প্রকার আন্দোলন হয়েছে, অহিংস আন্দোলন, মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলন বা অসহযোগ আন্দোলন, সেটা হয়েছে। এভাবে দেখা যায় যে বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলন বা কোনো সংগ্রামী কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি। এখন কথা হচ্ছে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন কেন সফল হয়নি? হয়নি, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের কেন্দ্রীয় কোনো নেতৃত্ব ছিল না। কিছু, কিছু জায়গায় আমাদের কোনো প্রথম হচ্ছে রাজনৈতিক দল ছিল না। পরবর্তীতে যখন রাজনৈতিক দল হয়েছিল কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, সেটাতে আসলে একটা টানাপোড়েন ছিল। হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক একটা ছিল, অবস্থান ছিল, বা হচ্ছে সহিংসতা ছিল তাদের মধ্যে। যেহেতু তারা ধর্মভিত্তিক আলাদা জাতিগোষ্ঠী ছিল, তাই কে নেতৃত্ব দিবে এবং কার হুকুম কে পালন করবে বা কার নেতৃত্ব কে মেনে নিবে, এই বিষয়ে সমঝোতা হতে পারেনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে। তাই নেতৃত্বের টানাপোড়েন ছিল, যার কারণে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলনই আসলে শেষমেশ সফল হতে পারেনি। যাই হোক, আহ সিপাহী বিদ্রোহের পর থেকে যখন সরাসরি তারা শাসন গ্রহণ করে, এরপরে বিভিন্ন আন্দোলন হয়েছে। প্রত্যেকটা আন্দোলনে তারা মোকাবেলা করেছে। কিন্তু এক পর্যায়ে যখন ব্রিটিশ সরকার দেখতে পায় বা ইংরেজরা দেখতে পায় যে এ অঞ্চলের মানুষ সংঘবদ্ধ হতে শুরু করেছে, বা এ অঞ্চলের মানুষ বাঙালি জাতীয়তাবাদ যদি বলি বা ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তখন তারা একটা প্ল্যান করেছিল বা পরিকল্পনা করেছিল কিভাবে এই অঞ্চলের মানুষের এই জাতীয়তাবাদী চেতনাকে নস্যাৎ করা যায়, বা কিভাবে ছত্রভঙ্গ করা যায় এই চেতনাকে। তখন তারা একটা পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেখতে পাই বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। বাংলার যে ছিল কলকাতা কেন্দ্রিক হিন্দু এবং মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী যে মনোভাব তৈরি হয়েছিল, যেটাকে বলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী চেতনা, বাংলাকে ভাগ করে দিয়ে তারা সেটাকে দুর্বল করে ফেলে। যদিও পরবর্তীতে আসলে বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা বলা যায় যে বিভিন্ন চাপের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল বঙ্গভঙ্গকে রদ করার জন্য। কিন্তু এই যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে বিভাজনটা তৈরি করেছিল বঙ্গভঙ্গ, সেই বিভাজনটা আসলে কোনো কালেই
আর মিলতে পারেনি, বা সেই বিভাজনের জায়গাটা, ওই ক্ষতের যে জায়গাটা সেটা আর সারতে পারেনি, কোনো কিছুই সেটাকে আর সারাতে পারেনি। এমনকি এখন অবধি যদি আমরা বিশ্ব রাজনীতি দেখি, এখন অবধি কোনো ঘটনা বা কোনো ইতিহাসই বলতে পারে না যে সেই ক্ষতের জায়গাটা মিলতে পারছে। আমরা যদি ভারত পাকিস্তানের সম্পর্ক দেখি, সেখানে আমরা দেখতে পাই ওই সাম্প্রদায়িক যে সহিংসতার জায়গাটা বা সাম্প্রদায়িক যে রাজনীতির জায়গাটা হিন্দু এবং মুসলমানদের মধ্যে এখন অব্দি সেটা ঝিয়ে আছে বা বিদ্যমান আছে। সেটা ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক দেখলে বোঝা যায়। এমনকি সেটা ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দেখলেও বোঝা যায়। যে যদিও 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, 1911 সালে সেটা রদ করা হয়, কিন্তু সেটা আর রদ হতে পারেনি, বা সেই আম, বিভাজনের জায়গাটা আর মিলতে পারেনি। যার কারণে তার একটা চূড়ান্ত পরিস্থিতি আমরা দেখতে পাই হচ্ছে 1947 সালে ভারত ভাগ। ভারত যখন আসলে ভাগ হয়েছিল তখন পাকিস্তান, আমরা যেহেতু মুসলমান ছিলাম, যেহেতু ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলায় দুইটি জায়গায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল। যার কারণে দুইটি মানে অঞ্চল নিয়ে বা অংশ নিয়ে আসলে পাকিস্তান হয়েছিল। নতুন করে একটা ডিলেমা তৈরি হয়েছিল যে আসলে দুই পাকিস্তানের মধ্যে সরকারি ভাষা কোনটা হবে। যেহেতু সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল বাংলা, সেহেতু পূর্ব বাংলার মানুষের একটা দাবি ছিল যে বাংলাকে যেন সরকারি ভাষা বা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়। তখন রাজনীতির যদি বলি, পালাবদল ঘটেছিল। আগে যেটা ধর্মভিত্তিক রাজনীতি ছিল 47 সাল পর্যন্ত, সেই পালাবদলে আমরা দেখতে পাই নতুন করে ভাষাভিত্তিক রাজনীতি শুরু হয়েছিল। 47 সাল থেকে যে রাজনীতিটা শুরু হয়, কিন্তু আমরা অনেকে একটা ভুল ধারণা করি, সেটা হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল 52 সালে। ভাষা আন্দোলনের ক্লাইম্যাক্স যদি বলি বা চূড়ান্ত পর্যায়ে যদি বলি, সেটা অবশ্যই 52 সালে হয়েছিল। কিন্তু ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল সেই 47 থেকেই। দীর্ঘ একটা আন্দোলন হয়েছিল এবং সর্বশেষে আমরা আসলে সে স্বীকৃতি পেয়েছিলাম, সাংবিধানিক ভাবে স্বীকৃতি পেয়েছি, এমনকি আমরা আন্তর্জাতিক মহল থেকে কিন্তু স্বীকৃতি পেয়েছি। কিন্তু খুব মানে হতাশার বিষয়টা যে বাংলা বলা এবং ইদানিং কালে যেটা হয়, বাংলা বলা বা বাংলাকে ব্যবহার করাটা অনেক বেশি কি মনে করা হয়, ব্যাকওয়ার্ড মনে করা হয়। আমি নিজে একটা ইংরেজি শব্দ ব্যবহার করলাম, পিছিয়ে পড়া বা পশ্চাৎপদ মনে করা হয় আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আসলে আহ যুক্তফ্রন্টের একটা নির্বাচন হয়েছিল। পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগ বিরোধী একটা শক্তি তৈরি হয়েছিল পূর্ব বাংলায়। সেটা ছিল যুক্তফ্রন্ট, 4টি রাজনৈতিক দলের সমন্বিত অবস্থায়। সে যুক্তফ্রন্টে আসলে পূর্ব বাংলার দলগুলো জয়লাভ করে এবং দীর্ঘ 4 পরিপ্রেক্ষিতে 9 বছর পরে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়েছিল 1956 সালে এসে। এরপরে 1962 সালে একটা শিক্ষা আন্দোলন হয়েছিল, কেননা এই অঞ্চলের শিক্ষার বাজেট, শিক্ষার মান এবং শিক্ষার যে সাপোর্ট, সরকারি সাপোর্ট যেটাকে বলা হচ্ছে লজিস্টিক সাপোর্ট, সবকিছু কমিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষক নিয়োগ কম হচ্ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাজেট, বিভিন্ন স্কুল বাজেটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। স্কুল নতুন করে তৈরি হয়নি, বরং আরো বন্ধ হয়ে যাচ্ছিল বিভিন্ন স্কুল, নতুন করে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছিল না। এরকম বিভিন্ন অসুবিধার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন শোষণের পরিপ্রেক্ষিতে 62 সালে একটা শিক্ষা আন্দোলন হয়েছিল। এবং 66 সালে আসলে আহ স্বায়ত্তশাসনের ডাক দেওয়া হয়েছিল। যে স্বায়ত্তশাসনের ডাক উপস্থাপন করেছিল, লিখেছিল কে কে বা কার কার ছিল সেটা না, তবে উপস্থাপন কে করেছিল যদি বলি, উপস্থাপনের ব্যাপারটি সেটা শেখ মুজিবুর রহমান উপস্থাপন করেছিলেন। 6 দফা কর্মসূচি হিসেবে তিনি উপস্থাপন করলেন। এবং পরবর্তীতে আমরা আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা আগরতলা ষড়যন্ত্র মামলা বলতেই শুধুমাত্র যে শেখ মুজিবুর রহমানকে বোঝায় এটা না, বরঞ্চ এ অঞ্চলের যে সকল মানুষ পূর্ব পাকিস্তানের মানে লিডার হিসেবে ছিলেন, বা যে সকল মানুষ চেয়েছিলেন এই অঞ্চলের পাকিস্তান শোষণ থেকে এই অঞ্চল মুক্তি পাক, বা তারা স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন, যে মানুষগুলো বা যে মানুষগুলো এই নেপথ্যে কাজ করেছিলেন, সেরকম 34 জন এবং বঙ্গবন্ধু সহ 35 জনকে আসামি করা হয়েছিল আগরতলায়। তার মানে আগরতলা মানেই যে বঙ্গবন্ধু সেটা না, বরঞ্চ এ অঞ্চলের যারা নেতৃত্বে ছিলেন বা এই অঞ্চলের সেই সকল মানুষকে এখানে মানে দায়বদ্ধ করা হয়, যারা এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছিল। পরবর্তীতে তাদের মুক্তির জন্য এবং সরকার পতনের জন্য একটা আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা মাস আফসার্স বলি বা হচ্ছে গণ অভ্যুত্থান বলি, যেটা হয়েছিল 68 শেষ থেকে 69 প্রথম প্রহর পর্যন্ত, মার্চ পর্যন্ত।
এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে সরকারের পতন হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে একটা নির্বাচন এর ঘোষণা পাওয়া গিয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল ৭০ সালে। নির্বাচনে আসলে জয়লাভ করতে পেরেও সরকার গঠন করতে না পারা এবং তারই পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া এবং পরবর্তীতে অপারেশন সার্চলাইট এর মধ্য দিয়ে আমরা দীর্ঘ একটা মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছি। এরপরে যখন আ স্বাধীনতা পায়, স্বাধীনতার পরবর্তীতে একটা কমিটি করা হয়েছিল যেটাকে বলা হচ্ছে খসড়া সংবিধান কমিটি। সেই কমিটির ১০ মাসের তৎপরতার পরবর্তীতে আমরা একটা সংবিধান পেয়েছিলাম এবং স্বাধীনতার বর্ষপূর্তিতে আমরা সেই সংবিধানের কার্যকারিতা দেখতে পাই। কার্যকর হয়েছিল ১৬ই ডিসেম্বর ১৯৭২। যদিও ইদানিংকালে যেটা বলা হচ্ছে যে সেটা আসলে একপাক্ষিক দলের একটা উপস্থাপন ছিল। যেহেতু সেখানে আওয়ামী লীগ যখন আসলে সংবিধান প্রণয়ন করা হয়েছিল তখন আসলে দল বলতে বা সরকার বলতে আমরা আওয়ামী লীগকে বুঝি। তা আওয়ামী লীগ সরকারের একটা প্রতিচ্ছবি আমরা ওই সংবিধানে দেখতে পাই। এটা কিন্তু দীর্ঘ আওয়ামী লীগ শাসনামলে আমরা এই বয়ান শুনতে পাইনি। কিন্তু আওয়ামী লীগের এখন পতনের পরে বা আওয়ামী লীগ আ যখন আসলে চলে গেল আরকি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তখন থেকে আমরা শুনতে পাচ্ছি বা তখন থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে একপাক্ষিক একটা উপস্থাপন বা হচ্ছে একটা দলীয়করণ করা হয়েছে এই সংবিধানে। এবং পরবর্তীতে দেখা যায় যে একটা আ বাকশালের কথা বলা যায়। বিভিন্ন দেশ থেকে আমাদের স্বীকৃতি আসে। আর্থিক অনুদান আমরা পাই। তারপর নির্বাচন হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে এবং ৭৪ সালের দিকে এসে না ৭৫ এর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এসে শেখ মুজিবুর রহমান বাকশাল বা একদলীয় শাসনতন্ত্র তিনি কায়েম করেন। এবং তার কয়েক মাসের মধ্যে তিনি সপরিবারে নিহত হন ২ কন্যা ব্যতীত। তারপরে আবার ক্ষমতার পালাবদল ঘটে। নতুন করে আসলে সামরিক শাসনের মুখোমুখি আমরা হই মেজর জিয়াউর রহমানের মধ্য দিয়ে। এবং তারপরেও এরশাদ যখন ক্ষমতায় আসে তখনও কিন্তু আমরা সামরিক শাসন দেখতে পাই। এরশাদ যে ১০ বছরের মতো ক্ষমতায় টিকে ছিলেন বলা যায় যে তখনও কিন্তু কোনো নির্বাচন হয়নি। এবং একটা কিন্তু আন্দোলনের মুখে পড়ে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। নতুন করে আমরা আবার গণতান্ত্রিক পন্থা দেখতে পাই। আ ৯১ যখন নির্বাচন হয়, নির্বাচনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে, তখন আমরা নতুন করে এই সামরিক শাসন শেষ হয়ে আমরা নতুন করে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসি। এবং বিভিন্ন সময় আমরা ক্ষমতার পালাবদল দেখতে পাইলেও আ বিগত ২০০৮ থেকে ৮ এর যে নির্বাচনটা হলো তারপরে আমরা একপাক্ষিক সরকার ব্যবস্থা আসলে দেখতে পেয়েছি। বলেন আপনাদের জানার বা বুঝার জায়গা। আপনাদের কারো কোনো বক্তব্য নেই? ম্যাম কিছু জায়গায় আছে দেখা যাচ্ছে কি যেই সরকার আসে তখনই মানে কিছু জায়গায় রদবদল হয়। মানে ইতিহাস থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ম্যাম। আমি সেক্ষেত্রে ম্যাম এটাই বলি আমরা সঠিক ইতিহাসটা ম্যাম আমরা কিভাবে জানতে পারবো? শুনেন, ইতিহাসের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে ইতিহাস ক্ষমতার কথা বলে বা ক্ষমতা দ্বারা প্রভাবিত হয় ইতিহাস। ঠিক আছে? এটা হচ্ছে ইতিহাসের বড় একটা দুর্বলতার জায়গা। আওয়ামী লীগ সরকার থাকলে আওয়ামী লীগের বাইরের ইতিহাস আমরা কতটুকু জানতে পেরেছি। কিন্তু বিষয়টা কি এরকম না যে আওয়ামী লীগের বাইরের ইতিহাস নেই, আওয়ামী লীগের নেতিবাচকতার ইতিহাস নেই। কিন্তু আমরা সেটা খুব বেশি প্রকাশ পাইতে দেখি না। তার কারণ হচ্ছে যে ক্ষমতার প্রভাব। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি আসলে কিছু ক্ষেত্রে লজিক্যাল সিদ্ধান্তে যেতে চান, আপনাদের ক্রিটিক্যাল এনালাইসিস করতে হবে। ক্রিটিক্যাল এনালাইসিস এর জন্য অবশ্যই আপনার ২ থেকে ৪ মানে ১ এর অধিক বই বলেন, সংবাদ বলেন, নথি বলেন, নিউজ পোর্টাল বলেন বা খবরের কাগজ বলেন। তখন হচ্ছে আপনার একাধিক জায়গা থেকে দেখতে হবে। দেখার পরে আপনি একটা ক্রস চেক করার সুযোগ পাবেন। তখন একটা লজিক্যাল সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যদি আপনি এক বয়ানকেই শুধুমাত্র পড়েন, তখন কিন্তু আপনার ওই সুযোগটা কম। যে আপনি কিভাবে একটা সিদ্ধান্তে আসতে পারবেন বা কিভাবে ইতিহাসে জানতে পারবেন। ঠিক আছে? আপনাকে ম্যাম একাধিক পৃথিবীর জায়গা থেকে পড়তে হবে। ম্যাম আর পৃথিবীর সব গণতান্ত্রিক ম্যাম বলেন, একটা কোয়েশ্চেন ছিল আমার। বলেন। বলছি ম্যাম পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই কি এরকম যে ক্ষমতা আসলে যে পার্টি বা যে দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন থাকে, তারা এভাবে ইতিহাস বিকৃত করে বা তারা এভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখে স্বৈরাচারী মনোভাব পোষণ করে? এটা কি
অধিকাংশ গণতান্ত্রিক দেশে চর্চা হয় নাকি আমাদের এই ভারতীয় উপমহাদেশ এইদিকে বা সাউথ পূর্ব এশিয়া, এশিয়া? হ্যাঁ, হ্যাঁ, বলছি হ্যাঁ, আপনাকে। আমাদের দিকে শুধু চর্চা হয় এই বিষয়গুলো? সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে বা আমাদের পার্শ্ববর্তী কিছু দেশগুলোতে ইতিহাসকে ক্ষমতার পালাবদলে ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয় বা যেভাবে পালাবদল ঘটানো হয় ইতিহাসের, এর নজির পৃথিবীর ইতিহাসে খুব বিরল। ঠিক আছে? কিছু, কিছু দেশ আছে আপনি দেখেন ঐতিহাসিক জায়গাগুলো বা জাতীয় জায়গাগুলো খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা হয় এবং স্টেবল খুব। ঠিক আছে? ওটা নড়চড় হয় না। যেই ক্ষমতায় আসুক না কেন সে আপনার ট্রাম্প ক্ষমতায় আসুক বা বাইডেন ক্ষমতায় আসুক বা হচ্ছে আপনার ওবামা ক্ষমতায় আসুক। ঠিক আছে? যেই আসুক না কেন ওদের জাতীয় কিছু বিষয় খুব স্পষ্ট এবং খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়। কিন্তু আমাদের মতো জাতির জন্য দুর্ভাগ্য, আপনি ভারতের ক্ষেত্রেও যান, ভারতেও কিন্তু রাজনীতি খুব বেশি রাজনৈতিক, খুব মানে পলিটিক্স খুব বেশি পলিটিসাইজ। ভারতীয়র ক্ষেত্রে যদি আমি বলি। কিন্তু ওদের ক্ষেত্রে দেখেন ওদের জাতীয় কিছু বিষয় কিন্তু স্বীকৃত। ওদের জাতির পিতা যদি বলেন বা হচ্ছে কিছু, কিছু লিডারশিপ এর কথা বলেন, সেটা কিন্তু অবিকৃত। কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই হতাশাজনক যেটা এবং দুর্ভাগ্য যেটা আমাদের, ক্ষমতার পালাবদলে আমাদের জাতীয় বিষয়গুলো, ইস্যু গুলো পরিবর্তন হয়ে যায়। স্বাধীনতার ঘোষক যদি বলি বা আপনার যদি স্বাধীনতার ঘোষণার কথা বলি বা এরকম যদি কিছু, কিছু বিষয় বলি, আমার কথা হচ্ছে ক্ষমতার পালাবদলে কেন সেটা বদল ঘটবে? সেটা বদল ঘটার কথা না। আপনি যেটা বললেন পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই কি সেটা হয় কিনা? না। কিছুটা হয় আপনার কিছু, কিছু ব্যাপার থেকে কিছুটা হয়। কিন্তু সেটা যৎসামান্য। কিন্তু আমাদের মতো যদি 360 ডিগ্রিতে ওই যে বলেন না পাল্টিয়ে যাওয়ার নজির পৃথিবীর ইতিহাসে খুব বিরল। জি এটা ম্যাম, দেখেন না পাল্টিয়ে যাওয়ার নজির জি ম্যাম, সেই প্রমাণগুলো আমরা পাল্টিয়ে যাওয়ার পাই। নজির তো এখন আসলে খুব আমরা বেশি দেখা হচ্ছে যে যায়। ছোট থেকে যেটা পড়লাম, সেই ইতিহাসই পুরা বদলে গেছে। ইতিহাসের সাথে এখন আর কোনো কিছু মিল হয় না। উর্মি আগে আপনার যেমন কথাটা স্পষ্ট না। এখন শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, বলেন। মানে যারই ফলস্বরূপ আমরা এখন দেখছি যে মানে আমরা তো এখন অত বড় না যে আমরা ছোট থেকে যে ইতিহাস পড়ে আসলাম, দেখা যাচ্ছে সেই ইতিহাসের মধ্যে এখন অনেক গ্যাপ। মানে ইতিহাসগুলো আমাদেরকে আবার নতুন করে জানতে হচ্ছে। বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এই মানে ২৪-২৫ বছর পর এসে আমরা আবার নতুন কিছু পড়তেছি বা নতুন কিছু জানতেছি। এইটারই মনে হয় সবথেকে বড় প্রমাণ যে আমাদের মানে দল বদল হলে ইতিহাস কিভাবে বদলে গেল সবকিছুই। এটা ওই যে আমি বললাম যে আমাদের জন্য এটা আসলে হতাশা এবং দুর্ভাগ্যের একটা জায়গা। এতদিন আমরা জেনে আসলাম আমাদের স্বাধীনতার ঘোষণাটা কিভাবে হয়েছে। কিন্তু এখন যেটা আসলে নতুন করে জানা যাচ্ছে, তাজউদ্দিন আহমেদের কন্যা উনি একটা বই লিখছেন। ওখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন, শারমিন আহমেদ সম্ভবত উনার নাম। ঠিক আছে? উনি যেটা বলার চেষ্টা করেছেন, এই বইটা অনেকদিন পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে সে বইটাকে প্রকাশ করতে দেয়া হয়নি বা সামনে আসতে দেয়া হয় নাই। উনি আসলে আওয়ামী লীগ বা হচ্ছে কিছু, কিছু জায়গায় উনাদেরকে আ এই যে বললাম যে আপনার যদি আসলে ইতিহাসে একজন প্রশ্ন করলেন, ইতিহাস জানতে চাইলে আমরা কিভাবে জানবো? আপনার বাজারে বিভিন্ন ইতিহাসের বই আছে। সেটাও যেমন দেখবেন আবার কিছু, কিছু জায়গায় এই যে শারমিন আহমেদের বইটা যদি দেখেন, আমার আসলে এক্সাক্টলি নামটা মনে নাই বইয়ের নাম। এখানেও কিন্তু আপনার দেখা উচিত। এখন কথা হচ্ছে শারমিন আহমেদ যেটা বলছে সেটা কি সবটাই সত্য বা সবটাই আপনি বিশ্বাস করবেন? আপনি যদি একটা দেখেই সেটা বিশ্বাস করেন তাহলে তো আপনার প্রতিনিয়ত আপনার একটা, একটা করে আলাদা, আলাদা বিশ্বাস করতে হবে। আপনি অনেকগুলো পড়বেন। পড়ে আপনার মধ্যে একটা লজিক তৈরি হবে। ঠিক আছে? যেটা বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা স্বাধীনতার ঘোষককে দেখতে পেয়েছি বা বলা হয়েছে কিভাবে স্বাধীনতার ঘোষণা হয়েছে। কিন্তু শারমিন আহমেদ যেটা বলার চেষ্টা করেছেন যে ঘোষণাটা আসলে জিয়াউর রহমান দিয়েছেন। তবে ওই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার নামটি যদি ব্যবহার করা হয় তাহলে জনগণ খুব বেশি পরিমাণ মোটিভেটেড হবে বা ওই যে বলে না মানসিকভাবে প্রেষিত হবে। তাই অন বিহাফ অফ বঙ্গবন্ধু এটা বলা হয়েছিল বা বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি মেজর জিয়াউর রহমান বলছি। এটা বলা হয়েছিল। তার মানে তিনি বলার চেষ্টা করেছেন তার নামকে ব্যবহার করা হয়েছে। তবে সেটা দিয়েছেন জিয়াউর রহমান। আবার আওয়ামী লীগ শাসনামলে আমরা দেখতে পাই এখানে জিয়াউর রহমান কিছুই না শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগে ওয়্যারলেস নেটওয়ার্কে কিছু, কিছু জায়গায় আমরা বলি সেটা হচ্ছে রেকর্ড করে রেখে যান তিনি। কিছু জায়গায় আমরা এটা শুনেছি যে তিনি রেকর্ড করেছেন। কিছু জায়গায় বলেছি সেটা লিখেছেন ইংরেজিতেও। আচ্ছা যাই হোক যেকোনো একটা ব্যাপার যে কিভাবে আসলে রেখে যান।
আবার অনেকে বলেন যে আসলে মেজর জিয়াউর রহমানও না, ওদিকে হচ্ছে শেখ মুজিবুর রহমানও না। তবে শেখ মুজিবুরের পক্ষ থেকে তৎকালীন সময়ে আসলে উনার নামটা হচ্ছে এম এ হান্নান। তৎকালীন সময় হচ্ছে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। তিনি এম এ হান্নান, তিনি হচ্ছে ২৬শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে এই ঘটনা মানে ঘোষণাটি উপস্থাপন করেছিলেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু। ঠিক আছে? তাহলে আপনারা দেখেন একটা স্বাধীনতার ঘোষণার মতো একটা জাতীয় বিষয়, সেটা নিয়ে আমাদের কত বেশি পরিমাণ বিতর্কের জায়গা রয়েছে। সরকার যখন আওয়ামী লীগ সরকার ছিল, আমি একদম ছোটবেলায় দেখেছি। তখন দেখেছি স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তারপরে যখন আমরা জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, তখন বারবারই শুনেছি ঘোষক হচ্ছে জিয়াউর রহমান। এই দীর্ঘ সময়কালে সে বিষয়ে কোনো বিতর্ক দেখি নাই। তার মানে এরকম আমাদের অনেকগুলো ইস্যুই হচ্ছে আমাদের বিতর্কের জায়গা তৈরি করেছে। ম্যাম আবার আসলে এত ইস্যুর ভিতরে যে প্রকৃত ইতিহাস কোনটা আমরা তো এইটাই খুঁজে পাবো না। বা আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে আমাদের প্রকৃত ইতিহাস? স্বাধীনতার যুদ্ধের সময় আমরা কেউই সরেজমিনে ছিলাম না। আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। আপনিও কথ্য ইতিহাসকে ব্যবহার করছেন, আমিও কিছু জায়গায় হচ্ছে আমরা যেটা মানে কথ্য ইতিহাস কি বুঝেন? বলার মধ্য দিয়ে যে ইতিহাসের চর্চা হয়, বইপত্র লাগে না। ধরেন আপনি আপনার বাবার কাছ থেকে শুনলেন, আপনার বাবা তার বাবার কাছ থেকে শুনলো, বা আপনি ডিরেক্ট আপনার দাদার কাছ থেকে শুনছেন, বা বাবার চাচার কাছ থেকে শুনেছেন। এভাবে যে ইতিহাসটা প্রবাহিত হয়, এটাকেই কথ্য ইতিহাস বলে। ১ম এ আমরা শুনি কথ্য ইতিহাসের মধ্য দিয়ে, তারপরে যাবো হচ্ছে আমরা বইয়ের যে ডকুমেন্টেড যে হিস্ট্রি যেটা সেটা। এখন কথা হচ্ছে, যেহেতু সরেজমিনে ধরেন এই এই যে ধর্মের বিষয়টা আপনাকে বলি, ঠিক আছে? ইসলাম ধর্ম যখন আসলে শুরু হয়েছিল, তখন তো আমরা যারা এখন মুসলিম বা ইসলাম ধর্মের চর্চা করি, আমরা কেউই ছিলাম না। ঠিক আছে? আমরা অনেক তাফসীর শুনি, অনেক ধরনের হাদিস শুনি। একই ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রকার কিন্তু আমরা তাফসীর শুনি বা বর্ণনা শুনি। ঠিক আছে? আমরা কি করি? আমরা দেখেছি? আমরা সরেজমিনে ছিলাম? না। আমরা লজিককে ওটাকে কোপ করার চেষ্টা করি, বা লজিক্যাল যে বিষয়টা ওটাকে আমরা ধারণ বা চেতনায় করার চেষ্টা করি আরকি। চর্চা করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এরকম যে সরেজমিনে আমরা কেউই ছিলাম না। আমরা অনেক তাফসীর শুনবো বা অনেক আমরা ব্যাখ্যা শুনবো। আমরা কথ্য ইতিহাসে অনেক কিছু শুনবো। আমরা বইতে অনেক কিছু দেখবো। এটাকে ক্রস এনালাইসিস করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন আপনি যদি বলেন যে কিভাবে করব? আপনার বিশ্ববিদ্যালয়ের কাজই এটা। অনেকে প্রশ্ন করে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষক কতগুলো গাইডলাইন দিবে বা কতগুলো রাস্তা আপনাকে বাতলে দিবে। আপনি কোন রাস্তা ধরবেন বা দিন শেষে আপনি কি সামারি টানবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব বা আপনার কাজ। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। আপনাকে আমি বই দিয়ে এটা মুখস্থ করেন বা ওটা মুখস্থ করে আসেন, এটা কিন্তু না। আপনার চিন্তার দ্বারকে উন্মুক্ত করতে হবে এই পর্যায়ে এসে। এখন আমি শিক্ষক মানে আমি যেটা আপনাকে বলব সেটাই কি সার্বজনীন সত্য? না। আমি যেটা বলব সেটা সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে, সেটাও না। আমার সাথে আপনি আর্গুমেন্টে আসতে পারবেন বিনা সন্দেহে। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। ম্যাম আমার কিছু প্রশ্ন ছিল ম্যাম। বল। ম্যাম যেটা বলে যে আপনার হচ্ছে যুদ্ধকালীন সময়ে যে আপনার নিউজ পোর্টাল গুলো ছিল বা নিউজ পেপার গুলো ছিল, এগুলা নাকি শুনেছি ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এগুলা মানে সংরক্ষণ করা ছিল মানে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে যদি ম্যাম তখন তো ওই যে আওয়ামী লীগ বা বিএনপি বা এই দলগুলোর মধ্যে যে সমস্যা ছিল না, তো তখন যে নিউজ পোর্টাল গুলো হয়েছিল বা নিউজ গুলা সংরক্ষিত আছে, ওইগুলো অ্যানালাইসিস করলে কি মানে সত্যতা পাওয়া যাবে? শুনেন, আমি যতদূর জানি শুধুমাত্র মুক্তিযুদ্ধকালীন না, ৭২ থেকে ৭৫ শেখ মুজিবুর রহমানের সময়কালে যে পত্র-পত্রিকাগুলো ছিল, তার অনেক পত্র-পত্রিকা আপনার সংরক্ষণের কথা বলে আপনার করে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল। সাধারণ জনগণকে সেটা পড়তে নিষেধ করা হয়েছিল। ঠিক আছে? তার কিছু, কিছু জায়গায় ওপেন হচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি সেটা যদি পড়েন, তাহলে চলমান আপনার মধ্যে যে একটা ধোঁয়াশা আছে তার কিছুটা হলে স্পষ্ট হবে। কারণ এখন ভার্চুয়াল জগতে বা নিউজ জগতে আমরা যতটা হিপোক্রেসি দেখতে পাই, ঠিক আছে?
বা যতটা আমরা কি বলবো আরকি সত্যকে আড়াল করার একটা চেষ্টা আমরা কিন্তু আমাদের ইয়াতেও দেখতে পাই। মিডিয়া জগতে দেখতে পাই। তখনকার কিন্তু এই বিষয়গুলো অত মাত্রায় ছিল না। আমি যদি ৭১, ৭২, ৭৫ সময়কালের আমি যদি নিউজ পেপার গুলো দেখি, তখন কিন্তু আজকের দিনের মতো নৈতিকতা বিবর্চিত কাজ অত বেশি তখনকার ছিল না। এখন আপনি যদি পড়েন, ওই সময় যে নিউজ পেপার গুলো আপনি পড়বেন, আপনি যেটা দেখতে পাবেন সেটা সবটাই 100% ট্রুথ সেটা না হলেও সেটা অনেকটা বাস্তবতার রিফ্লেকশন এটা বলতে পারি। সো ওটা যদি কালেক্ট করতে পারেন, ওটা যদি পড়তে পারেন এটা অবশ্যই আমি পড়তে বলব। জি ম্যাম, তখন তো ম্যাম দলের যে সমস্যাটা ছিল তো এটা তো এখন বর্তমানে সমস্যা, কিন্তু তখন তো ছিল না। তখন তো মানে যে নিউজটা হয়েছে প্রায় 100% হলে 80% তো মানে সঠিক হওয়ার কথা। তো মানে অনেকটা শুনেছিলাম যে ঢাকা অনেকটা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে নাকি এখন দলীয় রাজনীতি এখনকার মতো তখন ছিল না। কিন্তু পছন্দ অপছন্দের একটা ব্যাপার তো থাকতেই পারে। কিন্তু এখনকার মতো তখন ছিল না। এটা তো আমরা সবাই জানি। ওই যে বললাম আপনারা যদি সংগ্রহে আনতে পারেন, সংগ্রহ করতে পারেন, আমরা সেটাও ক্লাসে পড়ব। সেটা জি আমাদের ম্যাম, এই মানে বিষয়গুলো আসলে ম্যাম আমাদের আসলে বাংলাদেশে এই জিনিসগুলো হয়নি যে এই অথেন্টিক যে তথ্য, যেমন বই যে ম্যাম লিখে, তো বই হচ্ছে তো এক একজনের মননের কথা বা এক একজনের চিন্তা ভাবনার কথা এক এক রকম লেখে, বা নিজের দলীয় চিন্তা করে অনেকে বই লেখে, তো সেগুলা হ্যাঁ, কিন্তু ম্যাম অথেন্টিক তথ্য পাওয়া যায় না। কিন্তু আমার কথা নিউজ হচ্ছে পেপার হ্যাঁ, যেগুলো হয়, বলেন। জি ম্যাম বলেন। ম্যাম নিউজ পেপারে যেগুলো হয় এগুলো তো ম্যাম সত্য হওয়ার কথা। মানে এখন যদি বাংলাদেশে এই নিয়মটা করা হয়, বা যে মানে ওই যে আগের পত্রিকাগুলো আছে ওগুলো যদি আমরা মানে স্টুডেন্টরা মানে সহজেই পড়তে পারতাম, তাহলে কিন্তু ম্যাম ইতিহাস বিকৃত হওয়ার চান্সটা খুবই কম থাকতো। এটা হচ্ছে হ্যাঁ। আমার কথা হচ্ছে আমি শুধুমাত্র একটা বইয়ের মধ্য দিয়ে কোর্স শেষ করা সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে অনেকগুলো বিষয়ের একটা সংযোগ হোক। আপনার যদি নিউজ পোর্টাল যদি বলি বা ওই সময়কার সংবাদগুলো কালেক্ট করতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনাদের সাধুবাদ জানাবো। ওটা নিয়ে আসেন। ক্লাসে ওটা নিয়ে আলোচনা হবে। তারপরে আমি মানে ইতিহাস ভিত্তিক বিভিন্ন বই আছে। মানে লিটারেচার যেটাকে বলি। এই যে আমরা যে একাডেমিক বই সেটার কথা বলছি না, লিটারেচার আছে। আমি লিটারেচারও পড়ার মানে পড়ানোর জন্য আগ্রহী। সিনেমা যদি থাকে আমি সিনেমা দেখতে আগ্রহী বা দেখাতে আগ্রহী। একাডেমিক বই আছে সেটাও আমাদের লাগবে। আমি চাই অনেকগুলো জায়গার একটা সম্মেলন যখন হবে তখন ওই কোর্সটা খুব এনরিচ হবে। আমার মনে হয়। শুধুমাত্র একটা বই দিলাম, সে বইটা আপনি কয়েকটা টপিকস পড়ে পরীক্ষা দিলেন। এটা আপনার পরীক্ষার জন্য ঠিক আছে। কিন্তু ওই কোর্সটা পড়ে দিন শেষে আপনার আত্মতৃপ্তির যে জায়গাটা, সে জায়গাটা হবে না। তবে এর জন্য কষ্ট করতে হবে। আপনাদেরও কষ্ট করতে হবে, আমাকেও সময় দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা তো খুব বেশি কষ্টও করতে চান না, পড়তেও চান না। আচ্ছা যাই হোক অনেক রাত হলো আজকে শেষ করি। কালকে ক্লাস নিব কিনা আমি সিআর এর সাথে কথা বলব। কালকে না নেওয়ার সম্ভাবনা বেশি কারণ কালকে হচ্ছে আমি সারাদিন জার্নি করব। জি ম্যাম, ঠিক আছে। তারপর আমি সাইফুলের সাথে কথা বলব, ঠিক আছে? আর আপনাদের উপস্থিতি কিভাবে দিব? প্রেজেন্টটা কি আপনি নিবেন নাকি আমরা পাঠিয়ে দিব যারা অ্যাবসেন্ট আছে? উম ম্যাম একটা সততার সাথে স্ক্রিনশট নিয়ে করবেন। নিলে ভালো হয়।